হাই বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম হ্যাবাক সিনেমাটি। মাথা নষ্ট মাফিয়া, অ্যাকশন, রাজনীতিবিদদের নিয়ে এই গল্প দেখলে আপনাদের ভালো লাগবে। মুভির শুরুতে আমরা ওয়াকার নামের একজন পুলিশ অফিসারকে দেখতে পাই। সে তার অতীতের একটি ঘটনার কথা চিন্তা করে প্রচণ্ড আফসোসে ভুগছিল। কিছুদিন আগে সে আর তার সঙ্গীরা মিলে পুলিশের তিজুরি থেকে ড্রাগস আর টাকা আরও অনেক কিছু চুরি করে নিয়ে আসছিল, কিন্তু তাদের সামনে একজন লোক রক্তাক্ত অবস্থায় পড়েছিল, কিন্তু সে তাকে বাঁচাতে পারেনি। তাই সে চিন্তা করছিল সে এমনটা কেন করছিল। এরপর আমরা ওয়াকারের কিছু পুরনো বন্ধুদের দেখি। তারা মিয়া, চার্লি, জেরি নামের তিনজন অপরাধীদের পিছে ছুটছিল। এরা তিনজন একটি ট্রাকে করে বিশাল পরিমাণ ড্রাগস নিয়ে কোথাও পালিয়ে যাচ্ছিল। তখন জ্যাক নামের একজন অফিসার তাদের গাড়ির খুব কাছাকাছি চলে আসে। আর ঠিক সেই মুহূর্তে চার্লি আর মিয়া জ্যাকের গাড়ির উপরে একটি ওয়াশিং মেশিন ছুঁড়ে মারে। ওয়াশিং মেশিনের ধাক্কাটা এতটাই মারাত্মক ছিল যে জ্যাক ওইখানেই অনেক মারাত্মক আঘাত পায়। তখনই জ্যাকের বন্ধু উইন্স আর একজন অফিসার এসে তাকে উদ্ধার করার চেষ্টা করে। এরপর আমরা ওয়াকারকে একটি দোকানে দেখি। তার ওয়াইফ ম্যারি ও তার মেয়ে সুজানার জন্য ক্রিসমাসের গিফট কিনছিল। আজকে ছিল ক্রিসমাসের দিন। সে চায়নি তার ওয়াইফ আর তার মেয়েকে কষ্ট দিতে। আসলে ম্যারি অনেক দিন ধরেই ওয়াকারের উপর বিরক্ত ছিল, কারণ ওয়াকার তেমন টাকা উপার্জন করতে পারছিল না। সে তার মেয়ে আর তার ওয়াইফকে একটা সুন্দর জীবন দিতে পারবে। আর ঠিক তখনই ওয়াকারের চোখ পড়ে দোকানে থাকা টিভিতে। সেখানে রাজনীতিবিদ লরেন্সকে দেখা যাচ্ছিল, যেখানে সে মিডিয়ার সামনে বলছিল, আপনারা আমাকে ভুল বুঝবেন না, আমি এই শহরের দুর্বলতা নই, আমি এই শহরের শক্তি। কিন্তু ওয়াকার জানতো এই লোকের কথা আর কাজে কোনো মিল নেই। ওয়াকার আর লরেন্স একসময় খুবই ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। এরপর আমরা দেখি ওয়াকারের পার্টনার এলি একটা লোকের সাথে তর্ক করতে। আসলে এই লোকটা প্রতি রাতে তার স্ত্রীকে মারধর করত। এলি তাকে বাইরে বের হয়ে কথা বলতে বললে সে সোজাসুজি না করে দেয়। তখন এলি তাকে ধাক্কা দিয়ে সেখান থেকে ফেলে দেয়। তখন ওয়াকার এলিকে বলে, তোমার এদের ব্যাপারে কথা বলাটা একদমই ঠিক হয়নি। কারণ ওয়াকার একদমই অন্যের ব্যক্তিগত ব্যাপারে কখনোই হস্তক্ষেপ করতো না, এবং অন্য কেউ মাথা ঘামাক এটাও সে চাইতো না। যখন তার নীতির ব্যাপারে আসতো তখন সে কারো কথাই শুনতো না। এরপর তিনজন ওই ড্রাগসগুলো নিয়ে একজন চীন নামের চাইনিজ মানুষের কাছে পৌঁছে যায়। এই চুরিটা তারা বাধ্য হয়ে করেছিল, কারণ মিয়া চীনের কাছ থেকে অনেকগুলো টাকা ধার নিয়েছিল, আর এগুলা পরিশোধ না করলে চীনের লোকেরা মিয়াকে মেরে ফেলতো। চীনের ওই ক্লাবের ভিতরে তখন তার বড় বোনের ছেলে চুইও ছিল। তখন মিয়া আর চার্লি জেরিকে গাড়িতে লেখে চুইয়ের হাতে ড্রাগসগুলো দিয়ে আসার জন্য ভিতরে চলে যায়। চুই তাদেরকে দেখে অবাক হয়ে যায়। সে ভেবেছিল এই বাচ্চাগুলো এই কাজটা কখনোই করতে পারবে না, আর তারা ফাইনালি এই কাজটা করতে সাকসেস হয়েছে। আর ঠিক তখনই ওই ক্লাবের বাইরে এসে একটি গাড়ি এসে দাঁড়ায়, আর তিনজন মুখোশধারী বন্দুক নিয়ে গাড়ি থেকে বেরিয়ে আসে। আর ঠিক তখনই চীনের মোবাইলে একটা মেসেজ চলে আসে, যত দ্রুত সম্ভব এখান থেকে বেরিয়ে যাও। তখন মুখোশ পরা বন্দুকধারী ওই তিনজন লোক এলোপাথারে গুলি করে সবাইকে হত্যা করে ফেলে। সেখানে থাকা মিয়া আর চার্লি এই যাত্রায় প্রাণে বেঁচে যায়, কারণ জেরি আগে থেকেই তাদের সতর্ক করে দিয়েছিল। কিন্তু চার্লির অজান্তে সেখানে থাকা সিসিটিভি ক্যামেরায় তার ফেস রেকর্ড হয়ে যায়। এই ঘটনার কিছুক্ষণ পর ওয়াকার আর এলি ওই স্থানে উপস্থিত হয়। ওয়াকার চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা লাশ দেখে অবাক হয়ে যায়। ওয়াকার চারপাশে পর্যবেক্ষণ করে বুঝতে পারে কাউকে পালানোর সুযোগ দেওয়া হয়নি। সে সব কিছু ইমেজিন করতে থাকে, তিনজন লোক কিভাবে এসে এতগুলো লোককে এলোপাতারি গুলি করে হত্যা করে। এই ঘটনার পিছনে খাড়া রয়েছে। ওয়াকার যখন সিসিটিভি ফুটেজ চেক করতে যায়, ওয়াকার সেখানে চার্লি আর মিয়াকে দেখতে পায়। ওয়াকার চার্লিকে দেখে চিনে ফেলে সে কোনো সাধারণ অপরাধী নয়, সেই ছিল এই শহরের মেয়র লরেন্সের ছেলে। ওয়াকার এই কথাটা জানতে পেরে কাউকে কিছু বলে না। সাথে সাথে ওয়াকার চলে যায় লরেন্সের কাছে। ওয়াকার লরেন্সকে সব কিছু খুলে বলে এবং ছবি দেখায়, বলে তোমার ছেলে চাইনিজের ছেলেকে মারার জন্য দায়ী। তোমার ছেলে ওই স্থানে উপস্থিত ছিল যখন চাইনিজ মাফিয়ার ওই ছেলেকে মেরে ফেলা হয়েছে। চাইনিজ মাফিয়া এখন হয়তো তোমার ছেলেকে আর বাঁচতে দিবে না।
সাথে সাথে লরেন্স বলে, যেই করে হোক আমার ছেলেকে তুমি জীবিত ফিরিয়ে নিয়ে আসো। লরেন্স এটাও বলে, তুমি যা চাইবে আমি তাও দিব। তবুও ওয়াকার তার সাথে কাজ করতে চায় না। তখন লরেন্স তাকে থ্রেট দিয়ে বলে, তুমি যদি এই কাজটা না করো তোমাকে ড্রাগস চুরির ঘটনায় ফাঁসিয়ে দিব। এই কথা শুনে ওয়াকার অনেক টেনশনে পড়ে যায়। তখন ওয়াকার রাজি হয়ে যায়, এই কাজের বিনিময়ে তুমি আমাকে প্রতিশ্রুতি দাও আমার জীবনে আর কখনোই তুমি হস্তক্ষেপ করবা না। এরপর আমরা সেই চাইনিজ মাফিয়া গ্রুপের ট্রাইড কুইন সুজিকে, সে হলো চু এর মা, সেই ছিল এই চাইনিজ গ্রুপের একমাত্র বস। সে যখন জানতে পারে তার ছেলে চুই মারা গিয়েছে, সে তখন রাগে ফেটে যায় এবং শো চা চিং এর কাছে গিয়ে তার কয়েকজন সদস্যকে গুলি করে মেরে এবং চিংকে বলে, খুঁজে বের করো কে আমার ছেলেকে মেরেছে, আর যদি খুঁজে বের করে আনতে না পারো আমার ছেলের পাশেই কবর তোমাকে দিয়ে দিব। এই কথা শোনার পর চীন আর এক মুহূর্ত দেরি করে না, শহরের আনাচে কানাচে তার লোকজনকে ছড়িয়ে দেয়। এদিকে ওয়াকার আসে ওই লোকটার সাথে দেখা করতে, গুলি খাওয়া অবস্থায় হসপিটালে ভর্তি হয়েছিল। চার্লির ছবি দেখায় জিজ্ঞেস করে, ওই দিন রাতে এই ছেলে কি ওইখানে গুলি চালিয়েছিল? লোকটা বলে, সেই না, 3জন রাক্ষস এসেছিল হকি মার্কস পরে, আর তারা 3জন কসাইয়ের মতো করে আমাদের বস আর আমাদের লোকজনকে এলোপাতাড়ি গুলি করে। আর এই কথা শুনে ওয়াকারের সন্দেহ তীর চার্লির থেকে সরে যায়। ওয়াকার সেখান থেকে চলে যায় হসপিটালে তার পুরনো বন্ধু জ্যাকের খোঁজখবর নিতে। সেখানে ছিল বিন্স নামের ওয়াকারের আরেকজন বন্ধু। বিন্স বলে, আমরা জানি তুই চার্লির ব্যাপারটা খুব ভালোভাবেই জানিস, আমরা একটা সময় লরেন্সের হয়ে কাজ করেছি, এইবার যদি তার ছেলে খুনি হয়ে থাকে তাইলে আমাদের আর কিছু করার নেই। আর চাইনিজ মাফিয়াদের সাথে লড়াই করা মানে নিজের মৃত্যু নিজে ডেকে আনা। হ্যাঁ, আমরা এটাই শুনে কষ্ট পেয়েছি যে তোর সঙ্গী হসপিটালে ভর্তি, আর তুই এখানে না এসে অন্য কাজে ব্যস্ত। এই কথা শুনে ওয়াকার আর কিছু বলে না, কারণ তারা যদি জেনে যায় সে লরেন্সের সাথে একটা ডিল করেছে, তার চাকরিটা তো যাবেই যাবে, তার বন্ধুরা তার সঙ্গ ছেড়ে দিবে। ওয়াকার এরপর তার কেবিনে গিয়ে জ্যাকের স্ত্রীর সাথে কথা বলে। তখন জ্যাকের স্ত্রী বলে, জ্যাক যখন জ্ঞান ফিরে পেয়েছিল তখন সে তোমাকেই খুঁজছিল। জ্যাক বারবার একটা কথাই বলছিল যে তোমরা কোনো একটা বড় বিপদে পড়তে যাচ্ছ। মারিয়া বলে, আমি জ্যাকের কোনো কথাই বুঝতে পারিনি। এরপর গল্প চলে যায় ফ্ল্যাশব্যাকে। ঠিক তখনকার ঘটনা, জ্যাক, বিন্স আর তাদের কয়েকজন বন্ধুরা মিলে যখন পুলিশের স্টোর রুম থেকে টাকা আর ড্রাগস চুরি করেছিল, আর ঠিক তখনই তাদের সামনে একটা লোক এসে পড়ে। তখন ওয়াকার আর বিন্স ভেবেছিল হয়তো এটা একজন সিকিউরিটি গার্ড। তারা আর কোনো কিছু চিন্তা না করে তখনই ওই মানুষটাকে গুলি করে দেয়। তারা জানতে পারে এই মানুষটা আন্ডার কভার পুলিশ অফিসার। লোকটা তখনও মুমূর্ষু অবস্থায় কাতরাচ্ছিল, আর তখন ওয়াকার লোকটাকে বাঁচাতে গেলে বিন্স তাকে বারণ করে দেয়। লোকটা যদি বেঁচে যায় সে আমাদের এই চুরি করার ঘটনাটা সবাইকে জানিয়ে দিবে। এই বলে বিন্স অর্ধমৃত লোকটাকে গুলি করে মেরে ফেলে। অর্থাৎ ওয়াকার আর বিন্স তাদের নিজেদের সঙ্গীকে মারার জন্য ছিল দোষী। যাই হোক, ওয়াকার মারিয়াকে আশ্বস্ত করে বলে, কোনো চিন্তা করো না, জ্যাক যা বলেছে এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। এরপর সিন শিফট হয় মিয়ার দিকে। মিয়া তার আঙ্কেলের সাহায্যে দেশ ছেড়ে চলে যাওয়ার পরিকল্পনা করছে। রাহুল মারিয়াকে বোঝানোর চেষ্টা করে, তুমি চার্লিকে ছেড়ে দাও, চার্লির বাবা অনেক ক্ষমতাধর। চার্লি ধরা পড়লে চার্লিকে যে কোনোভাবে তার বাবা টাকা পয়সা দিয়ে ছাড়িয়ে নিয়ে আসবে। শুধু তোমার খবর নেওয়ার মতো শুধুমাত্র আমিই আছি। মিয়া কখনো চার্লিকে ছাড়তে রাজি না। মিয়া বলে, আপনি আমাদের এখান থেকে পালানোর ব্যবস্থা করে দিন, বাকিটা আমরা দুজনেই সামলে নেব, কারণ মিয়া চার্লিকে খুব ভালোবাসে। রাহুল সেখানে মিয়া আর চার্লির ভালোবাসার কাছে হার মানে। রাহুল মিয়াকে একটা মোবাইল দিয়ে বলে, এটা সব সময় তোর কাছে রাখবি, আমি তোকেই কল দিব, তুই কখনো আমাকে কল দিবি না। মিয়া আর চার্লি সেখান থেকে পালিয়ে যায়। এদিকে রাহুল তাদের জন্য নকল পাসপোর্ট বানাতে শুরু করে। এদিকে ওয়াকারের একজন সিনিয়র জিজ্ঞেস করে, ইনভেস্টিগেশন করার সময় তো তুমি সিসিটিভি ফুটেজ চেক করেছিলে, তুমি তো চার্লিকে চিনতে পেরেছিলে, তাইলে কেন আমাদের বলনি তুমি? চার্লি ওয়াকারের ছেলে, সে এখন সিনিয়র ওয়াকারকে এই কেস থেকে বের করে দিয়ে অফিসার এলি আর রিচার্ডসনের হাতে এই কেস তুলে দেয়।
ওয়াকার জানে রিচার্ডসনের হাতে গেলে এই কেস উলটপালট হয়ে যাবে। সিনিয়র অফিসার চলে যাওয়ার পর ওয়াকার এলিকে বলে, তুমি আমাকে বিশ্বাস করো, আমি যাই কিছু করেছি সব কিছু অপরাধীদের ধরার জন্যই করেছি। এলি ওয়াকারের সাথে অনেক দিন ধরে কাজ করেছিল বিদায় এলি ওয়াকারকে বিশ্বাস করে।